এত সমন্বয়ক দেখছি, তারপরে আপনার মাস্টার মাইন্ড দেখছি। তো মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে? আমি তো এটা আমার মাথায় ঢুকছে না। মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে? তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাইন্ড করেই কি এই জীবনগুলো, মানে এই মানুষগুলো মারা গেছে? তাহলে তো এদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। তাহলে তো এগুলো তো, যদি মাস্টার মাইন্ডরা যদি বলে যে মাস্টার মাইন্ডরা এই কাজ করেছে, তো তাহলে কি সাইদকে গুলি তাহলে তাহলে কে করেছে? তাহলে তো মাস্টার মাইন্ডের মাথায় তাহলে আছে। তারপরে যে প্রথম দিন যে 6-7 জন মারা গেল, তাহলে এটাও তো তাহলে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে। শেষমেশ সমন্বয়ক রূপে ফিরে এলো ছাত্রলীগ। এই ম্যাটারটা একটা সময় পর্যন্ত জোক ছিল, সেই জোকটাই এখন বাস্তবে পরিণত হয়েছে। আজও ভাইয়েরা বোনেরা, নতুন যুগের যোদ্ধারা, আমরা দাঁড়িয়ে আছি ভাগ্যের এক মোড়ে। আমি দেখছি তোমাদের ছাত্রদের চোখে আগুন, হৃদয়ে ক্রোধ এবং মুষ্টিতে সাহস। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি সেই যুদ্ধের জন্য প্রস্তুত যা যুদ্ধের পরে আসে? বিপ্লবের পরের যুদ্ধের জন্য কি তুমি সত্যিই প্রস্তুত? আজ আমরা ছাত্র নেতৃত্ব বা রাজনীতির মধ্যে লুকোনো দুর্বলতাগুলো উন্মোচন করব। আমরা সত্য থেকে পালাবো না, কারণ বিদ্রোহ করা সহজ, কিন্তু শাসন করা সে এক ভিন্ন খেলা। তুমি যে ছাত্র মিছিলের নেতৃত্ব দিয়েছিলা, পরিবর্তনের স্লোগান দিয়েছিলা, হ্যাঁ তুমি, হয়তো তুমি একটা সরকারকে ফেলে দিতে পারবে, কিন্তু দেশের নেতৃত্ব দেওয়ার সময় তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে? ইতিহাস আমাদের শিখিয়েছে ছাত্রদের নেতৃত্বে হওয়া বিপ্লবগুলো প্রায়ই প্রথম বিজয়ের পর টিকে থাকতে ব্যর্থ হয়। কিন্তু কেন? উত্তর চাই, তাই না? আমি সেই উত্তর দেব। আজ আমরা ছাত্র নেতৃত্ব বা রাজনীতির 10টি দুর্বলতা উন্মোচন করব, তথ্য দিয়ে, সত্য দিয়ে এবং ইতিহাসের ভার দিয়ে। দুর্বলতা আরও বেশি থাকলেও আজ আমরা শুধু 10টি নিয়েই আলোচনা করব, যেগুলো গুরুত্বপূর্ণ। আমরা এখানে কোনো মায়ার জগতে নেই, মিথ্যা প্রতিশ্রুতি নয়, ফাঁকা কথা নয়। আজ আমাদের জাগরণের দিন। প্রথমত, ছাত্র নেতাদের প্রায়ই প্রশাসনিক অভিজ্ঞতা থাকে না, যা একটি জটিল রাজনৈতিক ব্যবস্থা পরিচালনার জন্য প্রয়োজন। আন্দোলনকে নেতৃত্ব দেওয়া আর সরকার পরিচালনা করা এক জিনিস নয়। দ্বিতীয়ত, ছাত্রদের আবেগের অস্থিরতা তাদের শক্তি হতে পারে, আবার ধ্বংসের কারণও হতে পারে। আবেগ বিপ্লবকে চালায়, কিন্তু তা দিয়ে শাসন সম্ভব নয়। তৃতীয়ত, ছাত্র নেতাদের নিজেদের দলের মধ্যেই অনেক সময় দুর্নীতি ঢুকে পড়ে। অভিজ্ঞতার অভাবে, ক্ষমতার লোভে তারা পতিত হয়। চতুর্থত, ছাত্র নেতাদের মধ্যে দূরদর্শিতার অভাব থাকে। তারা তাৎক্ষণিক সমস্যা মোকাবিলা করে দক্ষতায়, কিন্তু দীর্ঘমেয়াদী দেশ পরিচালনার জন্য তাদের কৌশলগত চিন্তা নেই। পঞ্চমত, ছাত্র নেতাদের মধ্যে অর্থনৈতিক জ্ঞানের অভাব প্রকট। একটি দেশ পরিচালনা শুধুমাত্র আদর্শ নিয়ে হয় না, বরং অর্থনীতি পরিচালনা, বাজেটের ভারসাম্য রক্ষা এবং জনগণের উন্নতি নিশ্চিত করতে হয়। ষষ্ঠত, ছাত্র নেতারা প্রায়ই শাসন ব্যবস্থার প্রাতিষ্ঠানিক জটিলতাকে উপেক্ষা করে, ব্যবস্থাকে ধ্বংস করার দিকে বেশি মনোযোগ দেয়, পরিবর্তন করার দিকে নয়। সপ্তমত, ছাত্র নেতাদের কূটনৈতিক দক্ষতার অভাব বড় একটি দুর্বলতা। আন্তর্জাতিক পর্যায়ে আবেগ দিয়ে চুক্তি হয় না, বুদ্ধি ও কৌশল দিয়ে হয়। অষ্টমত, নীতি নির্ধারণে ছাত্র নেতাদের অভিজ্ঞতার অভাবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়। পৃথিবী সাদা অথবা কালো নয়, কিন্তু ছাত্র নেতারা প্রায়ই রাষ্ট্র পরিচালনাকে সরলভাবে দেখে। নবমত, ছাত্র নেতাদের প্রায়ই তাদের প্রভাবকে অতিরঞ্জিত করে এবং বাস্তব রাজনীতিতে এসে হতাশ হয়। তারা বুঝতে পারে না রাজনীতি মিছিলের মতো সরল নয়। দশমত, ছাত্র রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে প্রায়ই ভাঙ্গন ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা যায়। বিপ্লবের জন্য ঐক্য প্রয়োজন, কিন্তু একটি দেশ পরিচালনার জন্য প্রয়োজন সমঝোতা
এটা ছাত্র নেতারা অধিকাংশ সময়ে বুঝতে পারে না। এই দুর্বলতাগুলো ছাত্র রাজনীতির ভিত্তির মধ্যে একটি ফাটল। সত্য কঠিন, কিন্তু এটাই সত্য। তা আমরা সহজেই বুঝতে পারি ক্রমান্বয়ে ছাত্র নেতাদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা যেভাবে হ্রাস হচ্ছে তার দ্বারা। তাহলে ছাত্ররা, পরিবর্তনের যোদ্ধারা, তোমরা কি করবে বিপ্লবের পরে? তুমি কি একই ভুল করবে যা বহুবার হয়েছে, নাকি তুমি ছাত্র রাজনীতির সীমাবদ্ধতাকে অতিক্রম করে সত্যিকারের নেতা হয়ে উঠবে? আমি এই কথা তোমাদের মনোবল ভাঙার জন্য বলছি না, বরং তোমাদের জাগিয়ে তোলার জন্য। যদি তোমরা সত্যিকারের দেশের সেবা করতে চাও, তাহলে তোমাদের কাজ বিপ্লবের ওনারশিপ নিয়ে কারাকারি করেই শেষ নয়, মিছিলের নেতৃত্ব দেওয়াই যথেষ্ট নয়। তোমাকে কৌশলী হতে হবে, অর্থনীতিবিদ হতে হবে, কূটনীতিক হতে হবে, নীতি নির্ধারক হতে হবে, অত্যন্ত দক্ষ এবং যোগ্য ব্যক্তি হতে হবে। একটা বিপ্লব জ্ঞান ছাড়া বিশৃঙ্খলা মাত্র, কিন্তু একটা বিপ্লবের পর যদি সঠিক শাসন আসে, সেটাই পরিবর্তন, সেটাই প্রকৃত রূপান্তর, তাই প্রকৃত বিজয়। তাহলে মনে রেখো, একজন যোদ্ধার শক্তি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধ জয়ের পর শান্তিতে। এখন তোমাদের হাতে চয়েস। তুমি কি ভবিষ্যতের জন্য লড়াই করবে, নাকি বিদ্রোহর গৌরবে হারিয়ে যাবে? সামনের পথ লম্বা এবং সত্যিকারের যুদ্ধ শুরু হয় বিপ্লবের পর। পরিশেষে সবচেয়ে বড় বিপ্লব হলো মানুষের চিন্তা। যারা নিজেদের অজ্ঞতাকে জয় করতে পারবে, তারাই সত্যিকারের শক্তির সঙ্গে নেতৃত্ব দেবে।